মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচায় বরণ। শীর্ষ পর্যায়ে আলোচনা হবে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে। প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। আগের ঋণের বোঝা নিয়ে প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা দূর করতে চলছে পর্যালোচনা, বললেন অর্থমন্ত্রী। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের খোঁজে সরকার। এবং ইয়ামানের রেকর্ডের ম্যাচে সরবে ফিরল স্পেন। সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করল লা রোহা। আর্জেন্টিনার সামনে আজ অস্ট্রিয়া চ্যালেঞ্জ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ নয়, দেশ করার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কুয়ালালামপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। লাল গালিচায় অভিবাদন। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর মালয়েশিয়া আসার পর গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে কুয়ালালামপুর শহরে সাংগ্রিলা হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যোগ দেন মালয়েশিয়া বিএনপির সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভিনন্দন জানান প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। প্রায় 2000-এর কাছাকাছি বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে, বাস্তবতা বুঝতে হবে। দেশের নানা সমস্যার চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে সামনে ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের কম বেশি সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, মালয়েশিয়া।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে শ্রমবাজার। সিন্ডিকেটের ফাঁদে পড়ে অবৈধ হওয়া প্রবাসীরাও সমস্যা সমাধানে আশায় বুক বেঁধেছেন। মালয়েশিয়া থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। প্রতিনিয়তই কপালে চিন্তার ভাঁজ। মালয়েশিয়ায় আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে মহিন, জুয়েল, শাকিলের মতো বহু প্রবাসী বাংলাদেশের। যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন তারা, তা আজ দুঃস্বপ্ন। সিন্ডিকেটের মাধ্যমে পাড়ি দিয়ে কয়েক লাখ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন মালয়েশিয়ায়। গ্রেফতার আতঙ্কে না পারছেন দেশে ফিরতে, না পারছেন সেখানে থাকতে। প্রবাসীদের প্রত্যেকের অভিযোগ একটি, সিন্ডিকেটের এজেন্সির কারণেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, প্রবাস জীবনে যাব, অনেক ভালোভাবে চলবে, ফ্যামিলিটা ভালোভাবে চলবে, কিন্তু এখানে আসার পরে আমরা অবৈধ হতে হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশের যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়া, যাতে পারমিটটা চালু হয়। তবে এর মাঝেই আশার সঞ্চার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লাখো যুবকের ভাগ্য। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের হাইকমিশনের তৎপরতা অনেক কম। এই বিষয়টা যেন আমাদের সরকার দেখে, আর সিন্ডিকেট মুক্ত যেন কলিং চালু হয়। দুই প্রধানমন্ত্রী বৈঠকে একটা সুস্থ আলোচনা করে সমাধানের ব্যবস্থা উনি নেবেন। বাংলাদেশের কর্মী নিয়োগ প্রতিষ্ঠানগুলো বলছে, সিন্ডিকেট মুক্ত হলে ভিসা প্রক্রিয়া হবে সহজ, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমবাজার। আমাদের শ্রমবাজারটা ওপেন হোক এবং সিন্ডিকেট মুক্ত হোক, সকল রিক্রুটিং লাইসেন্সের মালিক যেন এই ব্যবসাটা করতে পারে। এদিকে প্রবাসী রাজনীতিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা আশা করি। কিভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করবেন। বাংলাদেশের হাই কমিশনার জানান, এই সফরে শ্রমবাজার ও প্রবাসী কল্যাণ সহ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, যেখানে বিনিয়োগ সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব পাবে। একই সঙ্গে যারা এখানে অবৈধভাবে প্রবাসী হিসাবে রয়েছেন তাদেরও প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে সেই বিষয়েও জটিলতা কাটবে, এমনকি ঘুরে দাঁড়াবে প্রবাসীদের যে ভাগ্য উন্নয়নের চাকা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এই সফরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা তাদের। বিশেষ করে জনশক্তি রপ্তানি, শ্রমবাজার, শিক্ষা, বিনিয়োগ ও বাণিজ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার আশায় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে এবং সফর সফল করার লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মালয়েশিয়াতে আগমন উপলক্ষে আমরা অনেক গর্বিত। সবাই আশা করতেছে এখানে যারা অবৈধ আছে, আশা করি সবাইকে বৈধ করার জন্য অনুরোধ করবে। নেপাল আসতেছে অনেক কম খরচে, ইন্ডিয়া আসতেছে অনেক কম খরচে, শুধু আমাদেরই খরচ বেশি। আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার হোক, যেখানে কোনো সিন্ডিকেট নেই। মালয়েশিয়া বৃহত্তর দ্বিতীয় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিভিন্ন কারণে সেটা এখনো ঝুলে আছে। সেই বিষয়গুলো আলোচনা করে মালয়েশিয়াতে আবার কিভাবে সুন্দরভাবে শ্রমিক প্রেরণ করা যায় সেই বিষয়টা তিনি এখানে এসে সমাধান করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নতুন করে বৈধ উপায়ে দক্ষ জনশক্তি পাঠানোর বাজার তৈরিতে এই সফরটি একটি বড় মাইলফলক হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বর ৩০০ মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা। সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদাপাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা গেলে এখানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদাপাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে রংপুরের গঙ্গাচড়া মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ। নদী গর্ভে চলে গেছে বাঁধের 30 মিটার অংশ। গত বছর 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীতে গেছে। এরই মধ্যে নতুন করে ভাঙনে বেড়েছে উদ্বেগ। তিস্তা সেতুর বাঁধ এলাকার পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হতে হয় তিস্তা পাড়ের মানুষকে। বোল্টার আসতো এই দিক দিয়ে, এটা রাস্তা ওদিক দিয়ে ঘুরছিল, এত দূর ভাঙে গেছে, এখন কোনো খবরই নেই। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা আমাদের অনেক সবকিছু ভেসে যায়। এরই মধ্যে অবশ্য নদীর পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে এলজিইডির পক্ষ থেকে। কয়েকদিনের মধ্যে পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে ডুবে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে কিছু বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম সংক্রমণ ও শিশু মৃত্যুতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। এক্ষেত্রে আর তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, চলতি মাসেই হামের টিকা পাবে দেশের সব শিশু। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ, হাম দূর করতে মাইক্রো প্ল্যানিং করে নিশ্চিত করতে হবে চিকিৎসা ও টিকাদান। সময় মাত্র 3 মাস। এ সময়ে হাম কেড়ে নিয়েছে 6.5 শতাধিক প্রাণ, সংক্রমিত করেছে লাখের বেশি। এমন ভয়াবহতার শুরু থেকেই চিকিৎসকরা বলছেন, অত্যন্ত সংক্রামক রোগ হাম একজন থেকে ছড়াতে পারে 18 জন পর্যন্ত। অথচ কতটুকু সচেতন হয়েছেন অভিভাবকরা? হাসপাতালগুলোতে দেখা যায় এখনও রোগীদের স্বজনদের ভিড়, নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি ও মুখে মাস্ক। অথচ ভর্তি শিশুরাই আক্রান্ত হয়েছে অন্যদের সংস্পর্শে গিয়ে। আমার এই বোনের বাচ্চার হয়েছিল, ততটা আমরা বুঝি নাই। ও আবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে চলে গেছে। তার চলে যাওয়ার পরে যে হঠাৎ করে জ্বর থামে না, মানে অনেকটাই জ্বর। ও হওয়ার পর থেকে ওর ঠান্ডা ভালো করতে পারিনি। এরপর আজকে প্রায় 1 মাসের কাছাকাছি কাজটা কোনোভাবে কমতেছে। আগে ভর্তি ছিল আর কি অন্য একটা সমস্যার কারণে, এখন বৃহস্পতিবার থেকে ওর
মানে হঠাৎ করে পুরো শরীরের র্যাশ উঠে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম দূর করতে অভিভাবকদের পাশাপাশি আরও জোরালো কাজ করতে হবে সরকারকে। বলেন মাইক্রো প্ল্যানিং করে নিশ্চিত করতে হবে চিকিৎসা ও টিকাদান। হাম যদি দূর করতে হয় মাইক্রো প্ল্যানিং করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিয়ে এবং বাড়ি বাড়ি থেকে তাদেরকে ডেকে এনে আমাদের হামের টিকাটা শেষ করতে হবে। শুধুমাত্র হাসপাতালের চিকিৎসার দিকে নজর দিয়ে সেখানেও তো আমরা বিকেন্দ্রীকরণ করতে পারছি না। কিছুটা বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু যেভাবে বিকেন্দ্রীকরণ করলে উপচে পড়া ভিড় থাকবে না আইসিইউর উপরে, সে কাজটি কিন্তু এখনো করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান সরকারের পরিকল্পনা অনুসারে চলতি মাসের শেষেই হামের টিকা পাবে দেশের প্রতিটি শিশু। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন হাম সংক্রমণে শিশুর মৃত্যুর বিষয়ে তদন্তের প্রয়োজন নেই, এতে গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের। যারা হামে আক্রান্ত হয়েছে যেসব বাচ্চারা, দেখা গেছে এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2023-24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়। এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা, তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। এছাড়া এ সময় স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। নিয়োগ দেব। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে এ কথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন এ সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। সাবিরা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে র্যাব। মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেল ও তার 2 সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন র্যাব 2 এর অধিনায়ক নয়মুল হাসান। গত 16 জুন রাজধানীর আদাবরে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে দোকান থেকে 3 লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। গ্রেফতার করা হয় এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের 6 জনকে। অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেলের সঙ্গে 2 সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর, মধুখালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদকসহ মোট 14টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায় 23 জুনকে কেন্দ্র করে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে, এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে, সেটা যে কোনো ফর্মেই হোক আমরা প্রতিহত করব। এরই মধ্যে 23 তারিখকে কেন্দ্র করে সকল ব্যাটালিয়নে বার্তা দেওয়ার কথাও জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় করা প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে বলেও জানান মন্ত্রী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিশাল লক্ষ্য পূরণে এনবিআর করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের পকেট আরও খালি করবে। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে উঠে আসে এমন অনেক বিষয়। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী, যা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব। That the operation cost is much higher than the development expenditure. Development expenditure is declining. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত বাজেটটি যথাযথ নয়, সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে, আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না। এখানে মিডল ইস্টের 4 বিলিয়নের মতো আমরা আউট অফ পকেট, এই যে মিডল ইস্টের ওয়ারের কারণে, এইটা তো আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট, এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া থেকে বের হয়ে আসতে চায় সরকার। 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল, এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসছে, ব্যাংক বরোয়িং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নাই। রাজনৈতিক পরিচয়ে কেউ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুটবল বিশ্বকাপের খবর। আটলান্টা স্টেডিয়ামে মিকেল ওয়াইয়ারজাবাল ম্যাজিক তার জোড়া গোলে সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করে স্বরূপে ফিরেছে স্পেন। এ ম্যাচে গোল করে 68 বছর আগে কিংবদন্তি ফুটবলার পেলের 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড স্পর্শ করেছেন লামিন ইয়ামাল। নবাগত কেপ ভার্দের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর আটলান্টা স্টেডিয়ামে কোনো ভুল নয়, শুরুর একাদশে ইয়ামালকে নিয়েই নামে স্পেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতা এখনও নাড়া দেয় ইউরো চ্যাম্পিয়নদের, তাই তো সৌদি আরবের রক্ষণে শুরু থেকেই তাণ্ডব চালায় স্পেন। প্রথম ম্যাচে 11টি সেভ করে আলো ছড়ানো সৌদি গোলরক্ষক আল ওয়াইসকে ধোঁকা দিতে বেশিক্ষণ সময় নেয়নি লা রোহা। 10 মিনিটেই ইয়ামাল ম্যাজিক। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচে প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ফুটবলের রাজা পেলের। 68 বছর পর এবার সেখানে ভাগ বসালেন স্প্যানিশ রাজপুত্র। 1-0 গোলে এগিয়ে যায় স্পেন। 21 মিনিটে সৌদি ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান আমেরিক লাপোর্তে। তার হেড থেকে পাওয়া বল জালে জড়ান মিকেল ওয়াইয়ারজাবাল। হতাশায় ভেঙে পড়ে মধ্যপ্রাচ্য থেকে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। 24 মিনিটে কুকুরেয়া ও দানি ওলমোর দারুণ বোঝাপড়ায় আবারও বল পেয়ে যান ওয়াইয়ারজাবাল। সুযোগ পেয়েই চমৎকার গোলে স্প্যানিশ সমর্থকদের হৃদয় শীতল করেন রিয়াল সোসিয়েদাদে খেলা এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোহা। বিরতির পরও দাপট ধরে রাখে স্পেন। 49 মিনিটে মার্ক কুকুরেয়ার চমৎকার ভলি দ্রুততার সঙ্গে ফিরিয়ে দিলেও দুর্ভাগ্য সৌদি আরব গোলরক্ষকের। হাসান আল তাম্বাক্তির গায়ে লেগে বল জালে জড়ায়। 4-0 লিড নেয় স্পেন।
সৌদি সমর্থকদের চোখে মুখে তখন বড় ভয় 2002 সালে জার্মানির কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার শেষ স্মৃতি আবারও ফিরে আসার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। শেষ সময় ফেরান তোরেস গোল করলেও অফসাইডে বাতিল হয় তার এই গোল। সৌদি আরবের জালে এক খালি গোল দিয়ে উল্লাসে মেতে মাঠ ছাড়ে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সবাই। খাদেম নন, সিলেটে বড় দুই মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এজন্য বসানো হয়েছে নতুন দানবাক্স ও সিসিটিভি। অনেকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে দানবাক্সে প্রশাসন হস্তক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ অনেকে। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বডিকের রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। টাকা পয়সা এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা সঠিক কাজে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে 2 মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের 5 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের 65% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সরোয়ার আলমকে বদলিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে 2025 সালের 18 অগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি। জলাবদ্ধতায় যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় ভয়াবহ যানজট। বিপাকে পড়েন ঘরমুখী কর্মজীবীরা। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও দৃশ্যমান পদক্ষেপ না থাকায় আক্ষেপ নগরবাসীর। হুট করেই অন্ধকার হয়ে আসে আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে রূপ নেয় মুষলধারায়। রোববার বিকেলে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় ভয়াবহ যানজট। বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয় মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড, পল্টন, শান্তিনগর, সায়দাবাদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রতিবছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও দৃশ্যমান পদক্ষেপ না থাকায় আক্ষেপ নগরবাসীর। বৃষ্টি হলে এই যে যেমন কি বদ্ধ রাখতে হয়, রোদ ক্ষতি হয়, সর্বদিকে ক্ষতি হয়, আমাদের কষ্ট হইতাছে, আমাদের আসার অসুবিধা হইতাছে। রাস্তায় বৃষ্টি নামলেই পানি উঠে যায়, এর থেকে পানি নিষ্কাশনের জন্য আমরা চাচ্ছি। আমি এনে 70 বছর ধরে এই অবস্থায়, বাজে অবস্থায় নেই, কোনো সরকারে এর কোনো পদক্ষেপ নেয় না। ভরিয়া থাকে, বৃষ্টি হলে তলায় থাকে, দোকানপাট তলায় যায়, কাস্টমার হয় না, বেচা কিনা নাই। 54 মিলিমিটারের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখী কর্মজীবীরা। বিভিন্ন এলাকায় পানি উঠে বন্ধ রাখতে হয় দোকানপাট। 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর ডুবে যায়, এটা কোনো কথা? বাংলাদেশে আপনার যাদের জন্ম তাদের আসলে দুর্ভোগের কোনো শেষ নাই। তাও একটু সরকার আমাদের জন্য চেষ্টা করে যাতে একটু নিশ্চিন্তে আমরা থাকতে পারি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান নগরীর বাসিন্দাদের।
জামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সরকারি হাসপাতালে রোগীকে মাদকের চালান দিতে গিয়ে 17,000 ইয়াবা সহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী। পুলিশ বলছে এটি ছিল পরিকল্পিত মাদক পাচার কৌশল। হাসপাতালকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। হাসপাতালের রোগীদের সামনে সারিবদ্ধ অসংখ্য নীল প্যাকেট, একের পর এক বেরিয়ে আসছে ইয়াবা। প্রতিটি প্যাকেটে রয়েছে 90 থেকে 100 পিস। এই চিত্র কক্সবাজার 250 শয্যার জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টারের সামনে। পুলিশ জানায়, রোববার টেকনাফের হোয়াইকং থেকে সিএনজিতে স্বামী স্ত্রী মিলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কৌশলে চালান দিতে কক্সবাজার সদর হাসপাতালে আসে। বিকেল থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশের নজরদারি দল। রাতে সদর হাসপাতালে পৌঁছানো মাত্র হাতে নাতে আটক করা হয় তাদের। জব্দ করা হয় 17,000 পিস ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, চিকিৎসাধীন এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে এসেছিলেন ওই দম্পতি। হাসপাতালকে ব্যবহার করে কোনো সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় কিনা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের বিভিন্ন টিম ছিল, কয়েকটা টিমে বিভক্ত অভিযান পরিচালনা করি। ওরা সদর হাসপাতালে আসার সাথে সাথে তাদেরকে আমরা ধৃত করি। আর ওরা বলছিল যে এখানে যে হাসপাতালে চিকিৎসাধীন আছে তার নাম হচ্ছে জোবাইয়ের, প্রকাশ হচ্ছে ফরিদ। হাসপাতালকে ব্যবহার করে আসলে কৌশলে তারা ইয়াবা লেনদেনের কাজে জড়িত। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসা সেবার মতো স্পর্শকাতর স্থানকে মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালের মধ্যে মানুষ চিকিৎসা আছে, এই অবস্থার মধ্যে এখানে যে এমন ইয়াবা কারবারি, এখান থেকে ইয়াবা কারবারিরা বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এটা খুবই ন্যাক্কারজনক। অভিযানে আটক জাকির হোসেন ও আয়েশা বেগম দম্পতি, দুজনই টেকনাফের নীলা এলাকার নয়াপাড়ার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাইবান্ধায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক শিবির নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নিজেদের পরিচিত জনকে সভাপতি করতে প্রধান শিক্ষককে চাপ দেন স্থানীয় যুবদল নেতা মুকুল ও তার লোকজন। এক পর্যায়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করতে যায় সাইফুল্লাহ বাড়ি সহ তার সহযোগীরা। এক পর্যায়ে তাদের উপর হামলা চালায় অভিযুক্ত মুকুল ও তার লোকজন। এতে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সাইফুল্লাহ নামে ইউনিয়ন শিবির সভাপতি মারা যান। এই ঘটনার প্রতিবাদে রাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। ঘটনার পর মুকুলকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা যুবদল। মুকুল এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার চাচাকে। গালিগালাজ করার কারণ হলো আমার চাচা যেন স্কুল কমিটিটা তাদের নিজেদের লোকদেরকে দেয়। ছুরি, চাকু এই ধরনের অস্ত্র নিয়ে ওরা ওই চার মাথায় প্রবেশ করে এরা তো অপ্রস্তুত ছিল। মুকুল, পলাশ, যুবদল, আশরাফ সহ আরো কয়েকজন। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসনের প্রতি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং আমরা এই হত্যাকারীর ফাঁসির দাবি আহ্বান করছি। একটি স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বোনারপাড়া বাজারের পাশে তো এখানে মারামারির ঘটনা ঘটেছে এবং এই মারামারির ফলে ধারালো অস্ত্রের আঘাতে, চাকু বা এই জাতীয় অস্ত্র, এটার আঘাতে একজন মারা গেছে, একজন মারাত্মকভাবে আহত। নারায়ণগঞ্জের ২৫০০-এ এসিল্যান্ড সহ ৬ জনকে কুপিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এসিল্যান্ড সহ আহত ৪ জন হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ জন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৯ জুন রাতে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ধন্দি গ্রামে হানা দেয় মুখোশধারী একদল ডাকাত। ছুটি কাটাতে নিজ বাড়িতে আসা কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার সাকিব হাসান খান ও তার স্বজনদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় ৬ জনকে। আহতরা চিৎকার দিলে পালিয়ে যায় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে শনিবার রাতে বাড়িতে ফিরেন। আহত ছিলেন সাকিব হাসান সহ 4 জন। তবে এখনো একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। চোখে প্রায় 5-6টা লাইট মারতে মারতে কয়েকজন ব্যক্তি আসতেছিল। 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কাছে এসে আঘাত করে ফেললো। আনুমানিক 14, 15, 16 জন হবে আর কি। সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামী হসপিটালে আছে ভর্তি, আমার থেকে বেশি যখন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। চরম আতঙ্কে রয়েছেন তারা। জনসাধারণ মানুষ খুব আতঙ্কের ভিতরে আছি। আমরা আপনার ঠিকমতো ঘুমাইতে পারতেছি না। প্রতিদিন ডাকাত উৎপাত করতেছে। টহল পুলিশ আমরা দেখি না কখনোই, এবং প্রতি রাত্রে এই ঘটনাটা ঘটতেছে। এসিল্যান্ড সাকিব হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা 15 থেকে 16 জনকে আসামি করে 2500 থানায় একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করে যেহেতু আসামি অজ্ঞাত, সেই ক্ষেত্রে আমরা পারিপার্শ্বিকভাবে নিজে তদন্ত করে এবং আশেপাশে সিসিটিভির ফুটেজ আছে কিনা সেই সংক্রান্তে আমরা তদন্ত করে দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনব। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে সাকিব হাসান খান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করছেন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফরিদপুরে গোয়েন্দা পুলিশের হেফাজতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, শনিবার বিকেলে কলেজ ছাত্র মির্জা ইশতিয়াককে মাদকসহ আটক করে জেলা সদরের কার্যালয়ে নিয়ে যায় ডিবি। সেখানে মারপিট করা হলে রোববার ভোরে অসুস্থ হয়ে পড়ে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি নিহতদের স্বজনদের। তবে পুলিশ বলছে, মাদকসহ যুবক ইশতিয়াককে আটকের পর কোনো মারধর করা হয়নি। তার বিরুদ্ধে 2টি মাদক মামলা রয়েছে। মাথায় রক্ত খনন হয়েছে, তারপরে মারা গেছে। ওনারা কিভাবে মারছে, কেমনে মারছে ওনারা জানে। ওনারা এখানে এনে কি করছে তা ওনারা জানে। আমাদের বাড়ির সামনে, আমাদের এলাকার মানুষের সামনে ইচ্ছে মতন মারছে। রাত্রে সুস্থ মানুষ দেখলাম, আমার সাথে কথা হইলো। পরে বললো যে হ্যাঁ হঠাৎ করে ও নামাজ পড়ছে। আমাকে যেটা বললো কি যে নামাজ পড়ছে, পরবর্তীতে যেতেছে আমার অসুস্থ লাগতেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এবং আমরা প্রাথমিকভাবে এটা এনশিওর করেছি যে তার শরীরে কোনো ধরনের জখম ছিল না। তা আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। কোনো ধরনের সন্দেহের উদ্রেক না হয় এই জন্য আমরা আমাদের ইন্টারনাল একটি ইনকোয়ারি করব এবং ইতিমধ্যে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথেও কথা বলেছি। নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা করছে সরকার। এদিকে 2028 সালের আগে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা। দেশের বিমান চলাচল খাতকে আধুনিক ও ভবিষ্যৎমুখী করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বেবিচক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক কর্মশালায় এই পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে কাজ চলছে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বিবেচনায় 2028 সালের আগে এ রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। আমরা সামনের বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করব এবং তারপরই আমরা চেষ্টা করব এফএর যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারব। এদিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে। তাই যাত্রী চাহিদা পূরণে এরই মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। লিজ নেওয়ার প্ল্যান আছে আমাদের, কারণ আমাদের ওইটা পেতেও তো আমাদের সময় লাগবে। সে 5 বছরের মতন একটা টাইম পিরিয়ড আছে, সেই 5 বছরটা কাভার দেওয়ার জন্য আমরা লিজে যাব। এবার প্ল্যানিং চলছে, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে না। অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, 16 ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। আমাদের সময় কিন্তু হয়েছে 4 মাস। এই 4 মাসের মধ্যে আমরা অনেক দূরে গিয়েছি এবং
টোটাল ফর্মালিটিসগুলি কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন। বেবিচক বলছে দেশের ইতিহাসে প্রথমবার সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান আগামী 20 থেকে 30 বছরের বিমান চলাচল খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নিরাপত্তা, প্রযুক্তি ও জনবল উন্নয়নের রূপরেখা নির্ধারণ করবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। শান্তি ও সমৃদ্ধি প্রসারে একসঙ্গে কাজ করবে ইরান ও যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে পারমাণবিক বোমা তৈরি করবে না বলে লিখিত দিতে তেহরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশেষে সরাসরি আলোচনায় বসেছে ইরান যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় অংশ নেয় দুই দেশ। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানি স্পিকার গালিভাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনায় আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি রক্ষায় যুক্তরাষ্ট্র ইরান একসঙ্গে কাজ করবে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় সূচনার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম চালিকা শক্তি বলে আখ্যা দেন জেডি ভ্যান্স। একই সঙ্গে জানান, কয়েক ঘন্টার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। Now we see a future where everybody can work together to promote peace and prosperity for everyone. এদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। در آذر ماه باید جیره‌بندی کنیم. تازه معلومه جیره‌بندی کردیم اگر بازم نباره که دیگه اصلا آب نداریم. বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন ফলপ্রসূ এই আলোচনা ভবিষ্যতে ইতিবাচক ও কার্যকর ফল বয়ে আনবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু অঞ্চলের নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিউলি রোসা, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শরীর শীতল করতে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই কিশোরের। প্যারিসে বিশ্ব সঙ্গীত দিবসে আয়োজিত কনসার্ট বাতিল হয়েছে ক্রীড়া প্রতিযোগিতাও। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশটির প্রায় অর্ধশতাধিক প্রশাসনিক ডিপার্টমেন্টে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। দেশটির প্রায় 5.5 কোটি মানুষ এই পরিস্থিতির কবলে পড়েছেন। আর এই সপ্তাহে তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শিশু, বয়স্ক ও ছিন্নমূল মানুষদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের। তীব্র এই গরমে শরীর শীতল করতে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই গরমকে উদযাপনও করছেন নগরবাসী। স্থানীয় পার্কের গাছের ছায়ায় কিংবা নদী ও খালে সাঁতার কেটে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। তীব্র এই তাপপ্রবাহের কারণে দেশটির প্রায় 1000 খানেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজধানী প্যারিসের বেশ কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশটির ফেদ দ্য মিউজিক বা বিশ্ব সঙ্গীত দিবস অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র এই গরমে কর্মজীবীদের সুরক্ষায় প্রতি বছর 5 দিনের বিশেষ জলবায়ু ছুটির দাবি জানিয়েছে। 2003 ও 19 সালেও ফ্রান্স তীব্র তাপমাত্রার মুখোমুখি হয়েছিল। 2003 সালে প্রায় 15,000 মানুষের মৃত্যু ঘটে। তবে 2019 সালে আগাম প্রস্তুতি নেয়ার কারণে প্রাণহানির সংখ্যা অনেক কম হয় বলে জানা গেছে। তীব্র এই তাপপ্রবাহের জন্য জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে নগর সবুজায়ন ও উষ্ণতা রোধে এখনই সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকার, রাষ্ট্র ও জনগণকে ভবিষ্যতে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়।
বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পরও উইনিং কম্বিনেশন ভাঙছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি বাহিনী। ছোটখাটো চোট হলেও মন্টিয়েলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা, তবে আলবি সেলেস্তেদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকে তারা রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাবে, যার জন্য প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। প্রবাবলি গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, তাই এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। আলজেরিয়ার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবি সেলেস্তেরা। গঞ্জালো মন্টিয়েলের ডান পায়ে সামান্য চোট রয়েছে, তাকে কিন্তু ড্রপ করে নাউয়েল মলিনাকে বেস্ট 11-এ নেওয়ার একটা চান্স তৈরি হয়েছে বা এটা মোটামুটি নিশ্চিত। এর আগের ম্যাচে লেফট ব্যাককে শুরু করেছিলেন ফাকুন্দো মেদিনা, তাকেও কিন্তু এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তালিয়াফিকো। সুতরাং তালিয়াফিকো যদি সুস্থ হয়ে যান, পুরোপুরি ম্যাচ টেম্পারমেন্টটা তিনি পেয়ে যান, তাহলে কিন্তু তাকে রেখেই প্ল্যান করবে আলবি সেলেস্তেরা। তবে মিডফিল্ড পজিশনে একটি জায়গায় যে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই ভাবা হচ্ছিল, সেই জায়গাটা হচ্ছে থিয়াগো আলামাদা, কারণ তার উপর যে ভরসা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট, সে আস্থার প্রতিদান তিনি আলজেরিয়া ম্যাচে দিতে পারেননি, তাই তার জায়গায় ঢুকে পড়তে পারেন বা ঢুকে পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত নিকো গঞ্জালেস। তিনি শুরুর একাদশ থেকেই শুরু করবেন এবং ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হচ্ছেন এটা নিয়ে প্রথম ম্যাচে ধোঁয়াশা থাকলো। আসলে প্রথম ম্যাচে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের পর আসলে সব ধোঁয়াশা কেটে গেছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজকে বেস্ট 11-এ রেখেই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু নকআউট নিয়ে এরই মধ্যে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, কেননা আর্জেন্টিনা যদি নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের সামলাতে হতে পারে আইদার স্পেন অথবা উরুগুয়ে। সেখানে আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে স্পেনকে সামলাতে। সুতরাং অনেক সমীকরণ রয়েছে, এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আসলে অস্ট্রিয়া ম্যাচের পর মোটামুটি বড়সড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যেই টোটালি টিম প্ল্যানটা করে ফেলতে চায় আলবি সেলেস্তেরা। তবে লক্ষ্য একটাই, নকআউট ফেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সামলানো এবং একই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে একটা টিম কম্বিনেশন গড়ে তুলে যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বা শুরু করেছে, যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে আর্জেন্টিনা, তার ধারাবাহিকতা বজায় রাখা। এসএম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়ের।